পৃষ্ঠা 181। কোয়েশ্চেন নাম্বার 5। তথ্যাবলীর বিন্যাসকরণ কাকে বলে? তথ্যের ছক বিন্যাসের গুরুত্ব কী? ছকের বিভিন্ন অংশগুলির সম্পর্কে লেখো। তথ্যাবলীর বিন্যাস। তথ্যাবলীর বিন্যাসকরণ বলতে বোঝায় তথ্যগুলিকে যথাযথভাবে সাজানো। অনেকের মতে সংগৃহীত তথ্যকে সুবিন্যস্ত ছকের মাধ্যমে প্রকাশ করাকে তথ্যাবলীর বিন্যাস বলা হয়। তথ্যের ছক বিন্যাসের উপযোগিতা। ছক বিন্যাস যে কোনো তথ্যকে সুন্দরভাবে প্রকাশ করে, যা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তথ্যের ছক বিন্যাসের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1. সরলভাবে উপস্থাপন। ছক বিন্যাসের মাধ্যমে যে কোনো জটিল তথ্য বা রাশিকে তুলনামূলক সরলভাবে উপস্থাপিত করা যায়। 2. সহজ আলোচনা। সারণীতে সাজানো তথ্যাবলীর মধ্যে তুলনামূলক আলোচনা খুবই সহজে করা যায়। 3. ত্রুটি সংশোধন। ছক বিন্যাসের মাধ্যমে সংগৃহীত তথ্যের ত্রুটি বিচ্যুতি কিছুটা সংশোধন করা যায়। 4. সামগ্রিক ধারণা। ছক বিন্যাস থেকে তথ্যগুলি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা লাভ করা যায়। 5. বৈশিষ্ট্য চিহ্নিতকরণ। ছক বিন্যাস থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিকে চেনা যায়। বিশ্লেষণ ও সিদ্ধান্ত। ছক বিন্যাস তথ্যরাশির বিশ্লেষণে এবং তা থেকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 7. ত্রুটি ও অসম্পূর্ণতা অনুমান। তথ্য সংগ্রহে কোথাও ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা অনুমান করা যায়। 8. সহজ কৌশল ব্যবহার। রাশিবিজ্ঞানের বিভিন্ন রকম কৌশল ব্যবহার করা সহজতর হয়। হুকের গুরুত্বপূর্ণ অংশ। ছকের গুরুত্বপূর্ণ অংশ। ছক তৈরি করার আগে কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার, যেমন 1. ছক নম্বর। ছক তৈরি করার সময় ছকের একটি নম্বর দেওয়া হয়। এই নম্বর অনুযায়ী নির্দিষ্ট ছকটি বের করা হয়। 2. ছক শিরোনাম। ছক নম্বরের ঠিক নিচে ছকের বিষয়বস্তুর ভিত্তিতে যে নাম দেওয়া হয় তাকে ছকের শিরোনাম বলে। 3. স্তম্ভ শীর্ষ। এটি হলো ছকের একবারে ওপরের সারি। এতে তথ্যাবলীর বিবরণ ওপর থেকে নিচে লেখা হয়। 4. সারি শীর্ষ। ছকের বাঁ দিকের অংশে সারি শীর্ষ থাকে। এতে বিষয়বস্তুর বিবরণ লেখা হয়। 5. মূল অংশ। এই অংশটিতে রাশি তথ্যগুলি লেখা হয়। 6. পাত টিকা। সমগ্র ছকে যেসব শব্দ তুলনামূলক কঠিন বা সহজে বোধগম্য নয় তাদের ব্যাখ্যা এই অংশে লেখা হয়। 7. তারিখ। ছকের কাজটি কোন তারিখে হলো তা লিপিবদ্ধ রাখার জন্য ছকের ডান দিকের কোণে তারিখ লেখা হয়। নিচে একটি উদাহরণ দেওয়া আছে। ছক নম্বর, তার নিচে ছক শিরোনাম আর ডান দিকে হচ্ছে তারিখ। তার নিচে 3টি কলাম আছে। প্রথম কলামে হচ্ছে শ্রেণী বিবরণ, তারপরে হচ্ছে স্তম্ভ শীর্ষ, তারপরে মোট পরিমাণ। শ্রেণী বিবরণের নিচে আছে সারি শীর্ষ, মোট পরিমাণ। স্তম্ভ শীর্ষের নিচে আছে মূল অংশ। আর সবার নিচে লেখা আছে উৎস বা সোর্স। পৃষ্ঠা 182। কোয়েশ্চেন নাম্বার 6। ছক প্রস্তুত করার সাধারণ নিয়মগুলি লেখো। তথ্য সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ছক তৈরির সাধারণ নিয়ম। ছক তৈরির নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে ছক এমনভাবে তৈরি করতে হবে যাতে রাশি তথ্যের বৈশিষ্ট্যগুলি সহজে বোঝা যায়। ছক তৈরির সময় যে বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখা দরকার বা লক্ষ্য রাখা হয় তা হলো: 1. নম্বর রাখার ব্যবস্থা। ছকের একবারে ওপরের একটি নম্বর রাখার ব্যবস্থা করতে হবে যাতে অনেকগুলি ছকের মধ্যে থেকে নির্দিষ্ট ছকটিকে সহজে বের করা যায়। 2. তারিখ।
ছকের ডান দিকের কোণায় তারিখ লিখতে হবে। 3. শিরোনাম, ছকের একটি শিরোনাম দিতে হবে, নামটি সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট হবে। 4. অর্থবহ, যে বিষয়সমূহ ছকে লেখা হবে তার একটি অর্থবহ শিরোনাম দিতে হবে। 5. সামঞ্জস্যপূর্ণ, ছকের দৈর্ঘ্য ও প্রস্থ সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। 6. সারিবদ্ধ লিখন, যে রাশিগুলির মধ্যে তুলনা করা হবে সেগুলি পাশাপাশি সারিবদ্ধভাবে লিখতে হবে। 7. সংক্ষিপ্ত বিবরণ, ছকের মধ্যে লিখিত বিবরণ সংক্ষিপ্ত ও সহজবোধ্য হবে। 8. উপযুক্ত একক, ছকের মধ্যে রাশি তথ্যগুলিকে উপযুক্ত এককে প্রকাশ করতে হবে। 9. পাদটীকা লিখন, প্রয়োজন মতো কিছু কিছু বিষয় পাদটীকাতে লিখে রাখতে হবে। তথ্য সংগ্রহের পদ্ধতি, পরিমাপগত বৈশিষ্ট্যকে বলা হয় তথ্য। তথ্য সংগ্রহ করার জন্য নানান পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেমন 1. ব্যক্তিগত পর্যবেক্ষণ, এই পদ্ধতির দ্বারা তথ্য সংগ্রহকারী নিজে পর্যবেক্ষণের দ্বারা তথ্য সংগ্রহ করে। 2. সরকারি ও বেসরকারি রিপোর্ট, সবসময় ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণের দ্বারা তথ্য বের করা সম্ভব হয় না, ওই বিভিন্ন সরকারি ও বেসরকারি রিপোর্ট থেকে তথ্য সংগ্রহ করা হয়। 3. সংবাদপত্রে প্রকাশিত বিবরণী, তথ্য সংগ্রহের বহু ক্ষেত্রেই সংবাদপত্রে প্রকাশিত বিবরণীর উপর নির্ভর করতে হয়। 4. বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল, ছাত্রছাত্রীদের সাফল্য ব্যর্থতা সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করতে হয়। 5. প্রশ্ন পাঠিয়ে তথ্য সংগ্রহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে আগে থেকে প্রস্তুত ছাপানো প্রশ্ন পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়। 6. সাক্ষাৎকার, শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য আরও সংগ্রহ করা যায়। 7. অভিক্ষা, বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক বা শিক্ষামূলক অভিক্ষা প্রয়োগের মাধ্যমেও তথ্য সংগ্রহ করা যায়। 8. বন্ধুবান্ধব অভিভাবক বা নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে এই উৎস ছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বহু তথ্য অল্প সময়ের মধ্যে সংগ্রহ করা সম্ভব হয়। কোয়েশ্চেন নাম্বার 7। 1 স্কেল, 2 প্রসার, 3 ধাপ দূরত্ব ও 4 মধ্যমান বলতে কি বোঝায়? 1 স্কেল। স্কেল হলো একটি পরিমাপক। ব্যক্তির স্কোরগুলি যখন সমান এককের সাহায্যে প্রকাশ করা হয় এবং সেগুলিকে যখন পাশাপাশি সাজানো হয় তখন তাকে স্কেল বলা হয়। 5, 10, 15, 20 প্রভৃতি হলো সমান একক
যেহেতু এদের দূরত্ব হলো 5। অনুরূপভাবে 3, 6, 9, 12, 15 ইত্যাদি সমান একক, যেহেতু এগুলোও সমদূরত্ব সম্পন্ন সংখ্যা, এদের দূরত্ব হলো 3। যে কোনো স্কেলে এরূপ দূরত্ব বিশিষ্ট সংখ্যা পাশাপাশি থাকে। 2. প্রসার। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে তাকে প্রসার দ্বারা প্রকাশ করা হলে তাকে প্রসার বলে। যেমন, যদি কোনো পরীক্ষার সর্বোচ্চ নম্বর 90 এবং সর্বনিম্ন নম্বর 30 হয় এবং এদের মধ্যে যদি অনেক নম্বর থাকে, তাহলে নম্বরগুলির মানের প্রসার হবে 90 - 30 = 60। 3. শ্রেণী বিভাগের দৈর্ঘ্য / ধাপ দূরত্ব। কোনো পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোরগুলিকে নির্দিষ্ট শ্রেণীতে বা ধাপে ধাপে ভাগ করা হয়। এই ধাপ নির্ভর করে স্কোরের প্রসার ও প্রকৃতির উপর। প্রসার যদি বেশ দীর্ঘ হয় তবে ধাপের সংখ্যা বৃদ্ধি করা যায়। ধাপ দূরত্ব কত হবে তা আগে থেকে ঠিক করে নিতে হয়। 4. মধ্যমান। কোনো অবিচ্ছিন্ন স্কোরের নিম্নসীমা বা ঊর্ধ্বসীমার মধ্যে সমান দূরত্বের যে মান থাকে তাকে বলে মধ্যমান। এই মধ্যমান নির্ণয় করতে সময়সীমা বা ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। কোশ্চেন নাম্বার 8। পরিসংখ্যা বিভাজন কি? এর গুরুত্ব উল্লেখ করো। পরিসংখ্যা বিভাজন স্কোরগুলিকে তাদের মনের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলে। পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব। পরিসংখ্যা বিভাজন বহু বিন্যাস, তথ্যবিন্যাস, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কাজকে সহজতর করে। পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1. ক্ষুদ্র ও অর্থপূর্ণ প্রকাশ। পরিসংখ্যা বিভাজনে যে স্কোরকে ক্ষুদ্র আকারে অথচ অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায়। 2. তুলনামূলক বিশ্লেষণ। পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে একাধিক দলের মধ্যে খুব সহজেই তুলনামূলক বিশ্লেষণ করা যায়। 3. সহজ তাৎপর্য নির্ণয়। পরিসংখ্যান বিভাজন স্কোরের তাৎপর্য নির্ণয়ের কাজকে তুলনামূলকভাবে সহজ করে দেয়। 4. ত্রুটি নির্ণয়। স্কোরের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকলে তা পরিসংখ্যা বিভাজন থেকে বোঝা যায়। 5. প্রাথমিক ধারালো গঠন। পরিসংখ্যা বিভাজনের সাহায্যে কে কোন কৌতূহল সম্পর্কে একটি প্রাথমিক সংখ্যা প্রাথমিক ধারণা গঠন করা যায়। পৃষ্ঠা 183। 6. কৌশল নির্ণয়ে সহায়তা। রাশিবিজ্ঞানে বিভিন্ন কৌশল নির্ণয়ে এটি সাহায্য করে। 7. লেখচিত্র অঙ্কন। পরিসংখ্যান বিভাজনের প্রতি ভিত্তি করে লেখটি আঁকা যায়। পরিসংখ্যা স্কোরগুচ্ছের মধ্যে কোন স্কোর কতবার আছে তা সংখ্যা দ্বারা প্রকাশ করাকে পরিসংখ্যা বলে। রাশিবিজ্ঞানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বোঝানোর জন্য /f চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। আবার স্কোরগুলিকে যখন তাদের থেকে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা অনুযায়ী বিন্যস্ত করা হয়, রাশিবিজ্ঞানের পরিভাষায় তাকে বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বন্টন। ধরা যাক কোনো স্কোর গুচ্ছের মধ্যে রয়েছে 5, 7,
6, 3, 5, 8, 6, 5, 2, 5, 4 এবং 5। এদের 5-এর পরিসংখ্যা হলো 5, যেহেতু 5 সংখ্যাটি এখানে 5 বার আছে। একইভাবে 7-এর পরিসংখ্যা হলো 1, 6-এর পরিসংখ্যা হলো 2, 3-এর পরিসংখ্যা হলো 1, 4-এর পরিসংখ্যা হলো 1, 2-এর পরিসংখ্যা হলো 1 এবং 4-এর পরিসংখ্যা হলো 1। এই স্কোরগুলিকে এখন স্কোরগুলিকে তাদের পরিসংখ্যা অনুযায়ী সাজালে নিচে সারণীটি পাওয়া যাবে। দুটি কলাম আছে এই টেবিলটায়। প্রথমে হচ্ছে স্কোর, নিচে হচ্ছে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। 2, 1, 3, 1, 4, 1, 5, 5, 6, 2, 7, 1, 8, 1। এইভাবে স্কোরগুলিকে পরিসংখ্যা বিভাজন বা বন্টনে বিন্যস্ত করলে বিন্যস্ত স্কোরগুলিকে রাশিবিজ্ঞানের পরিভাষায় বলা হয় বিন্যস্ত স্কোর বা গ্রুপড স্কোর। শ্রেণী বিভাজন, যেসব ক্ষেত্রে অনেকগুলি স্কোর একত্রে থাকে সেক্ষেত্রে স্কোরগুলিকে খুব ক্ষুদ্র শ্রেণীতে ভাগ করে নিলে কাজের সুবিধা হতে পারে। এটি বিদেশের রাশিবিজ্ঞানের ভাষায় শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভ্যাল বলে। উদাহরণস্বরূপ বিজ্ঞান পরীক্ষায় 25 জন ছাত্রছাত্রীর স্কোরগুলিকে শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করতে হবে। নিচে একটি টেবিল দেওয়া আছে, সেখানে 5টি ঘর আছে। প্রথম ঘরে 75, 72, 77, 67, 64, 78, 81, 65, 86, 73, 82, 87, 76, 76, 70, 71, 83, 87, 63, 72, 73, 67, 61, 64, 89, 72। পদ্ধতি: প্রথমত অবিন্যস্ত বা কাঁচা স্কোরগুলির মধ্যে সর্বনিম্ন বা সর্বোচ্চ বা সর্বনিম্ন স্কোর নির্দিষ্ট করতে হবে। এদের সর্বোচ্চ স্কোর হলো 86 এবং সারির সর্বনিম্ন স্কোর হলো 61। দ্বিতীয়ত প্রসার নির্ণয় করতে হবে। প্রসার হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য। এখানে 86 - 61 সমান হচ্ছে 25। তৃতীয়ত ঠিক করতে হবে কতগুলি শ্রেণীতে আমরা স্কোরগুলিকে বিভক্ত করব। এখানে 9টি শ্রেণী দেওয়া হয়েছে। এই 9টি শ্রেণী সমস্ত স্কোরগুলি থাকবে। সাধারণত 8 থেকে 12টি শ্রেণীতে যাওয়া যায়। চতুর্থ শ্রেণী বিভাগের লিঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এজন্য প্রসঙ্গকে মোট শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ করে দেখাতে হবে। এখানে প্রসার হলো 25 এবং শ্রমিক হলো 9। অতএব শ্রেণী বিভাগের দৈর্ঘ্য হবে 26 + 9, প্রায় দেখলে 25 / 9 বা প্রায় 3 ভগ্নাংশ দেওয়া চলবে না এবং শ্রেণী বিভাগ শুরু হবে 60 - 62 এবং শেষ হবে 84 - 86-তে।
এইভাবে স্কোরগুলিকে শ্রেণীবিন্যাসে পরিচালিত করা বা বিন্যস্ত করা হয়। এখানে উল্লেখ্য যে পরিসংখ্যানের বন্টন বড় থেকে ছোট বা ছোট থেকে বড় দুভাবেই করা যায়, কিন্তু বড় থেকে ছোট পরিসংখ্যান বন্টন ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ হয় না। নিচে একটি ট্যালির টেবিল দেওয়া আছে, যেটি আমি আর পড়ছি না। কোয়েশ্চেন নাম্বার 10, শ্রেণী সীমানা কাকে বলে? নিচের পরিসংখ্যান বিভাজনটি শ্রেণী সীমানা প্রকাশ করো। স্কোর হচ্ছে 50 থেকে 54, তার পরিসংখ্যা হচ্ছে 4। তারপর 55 থেকে 59, তার পরিসংখ্যা হচ্ছে 6। 60 থেকে 64, তার পরিসংখ্যা হচ্ছে 3। 65 থেকে 69, তার পরিসংখ্যা হচ্ছে 7। 70 থেকে 74, তার পরিসংখ্যা হচ্ছে 4। 75 থেকে 89, তার পরিসংখ্যা হচ্ছে 1। আর 80 থেকে 24, তার পরিসংখ্যা হচ্ছে 2। শ্রেণী সীমানা। শ্রেণীবিভাগের দুই প্রান্তকে বলা হয় সেই শ্রেণীসীমা। শ্রেণীসীমানা হলো অবিচ্ছিন্ন। ধরা যাক 60 একটি স্কোর, প্রকৃতপক্ষে স্কোরটি 59.5 মাইনাস 60.5, অর্থাৎ 60 এর শ্রেণীসীমানা হলো 59.5 মাইনাস 60.5। শ্রেণী সীমানা অনুযায়ী প্রশ্নের বন্টনটির বিন্যাস। নিচে একটি টেবিল দেওয়া আছে, তার নিচে সেই টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম স্কোর, দ্বিতীয় কলাম শ্রেণী সীমানা, তৃতীয় কলাম ফ্রিকোয়েন্সি ও প্রতিসংখ্যা ব্র্যাকেটে এফ। স্কোর 50 মাইনাস 54, শ্রেণী সীমানা হচ্ছে 49.5 মাইনাস 54.5, ফ্রিকোয়েন্সি 4। তারপর হচ্ছে 55 মাইনাস 59, 54.5 মাইনাস 59.5, 6। 60 মাইনাস 64, 59.5 মাইনাস 64.5, 3। 65 মাইনাস হাইফেন 65 থেকে 69, 64.5 মাইনাস 69.5 হচ্ছে 7। আচ্ছা, 70 মাইনাস 74, 68.5 মাইনাস 74.5 এ হচ্ছে 4। 73 মাইনাস 79 এর হচ্ছে 74.5 মাইনাস 74.5, এটা হচ্ছে 1। 80 মাইনাস 84, এটা হচ্ছে 79.5 মাইনাস 84.5, এটা হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 2। নিচে লেখা আছে n, পরিসংখ্যার নিচে n ইজ ইকাল টু সিগমা f ইজ ইকাল টু 27। পৃষ্ঠা 184, কোয়েশ্চেন নাম্বার 11, নিচের রোমান 1 নিচের প্রাপ্ত স্কোরগুলির পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো।
নিচে একটি টেবিল দেওয়া আছে, সেখানে 5টি কলাম আছে। প্রথমে 64, 67, 72, 75, 85, তারপর হচ্ছে 72, 80, 83, 76, 81, 79, 85, 62, 60, 61, 66, 81, 68, 72, 65। রোমান 2, নিচের পরিসংখ্যা বিভাজনটি প্রকৃত শ্রেণী সীমানার মাধ্যমে প্রকাশ করো। এখানেও একটি টেবিল দেওয়া আছে, যার 7টি কলাম আছে। আচ্ছা, ওপরের কলামে লেখা আছে, প্রথম কলামে লেখা আছে স্কোর 60 থেকে 69, এর পরিসংখ্যা হচ্ছে 2। তারপর হচ্ছে 50 থেকে 59, তার পরিসংখ্যা হচ্ছে 4। তারপর হচ্ছে 40 থেকে 49, তার পরিসংখ্যা 8। 30 থেকে 39, তার পরিসংখ্যা 10। 20 থেকে 29, পরিসংখ্যা 4। 10 থেকে 19, তার পরিসংখ্যা 2। 1, প্রশ্নোক্ত সারণীতে সর্বোচ্চ স্কোর হলো 85 এবং সর্বনিম্ন স্কোর হলো 60। অতএব রাশিমালার প্রসার = 85 - 60 = 25। ধরা যাক এটিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হবে। এক্ষেত্রে এই শ্রেণীবিভাগের দৈর্ঘ্য ও শ্রেণী ব্যবধান হতে হবে 25/9 = 3, প্রায় 3 একক শ্রেণী ব্যবধানে, বা IA বিভাজনটির নিম্নরূপ। নিচে একটি টেবিল দেওয়া আছে। তার নিচে এই টেবিলটি আমি আর পড়লাম না, তার নিচেও একটি টেবিল দেওয়া আছে। 2 নম্বরে হচ্ছে আরেকটি টেবিল দেওয়া আছে, যেখানে 3টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে স্কোর, দ্বিতীয় কলাম হচ্ছে প্রকৃত শ্রেণী সীমানা, তৃতীয় কলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা ব্র্যাকেটে F। স্কোর হচ্ছে 10 থেকে 19, শ্রেণী সীমানা 9.5 থেকে 19.5, ফ্রিকোয়েন্সি 2। 20 থেকে 29, প্রকৃত শ্রেণী সীমানা হচ্ছে 19.5 থেকে 29.5, ফ্রিকোয়েন্সি 4। 30 থেকে 39, প্রকৃত শ্রেণী সীমানা হচ্ছে 29.5 থেকে 39.5, ফ্রিকোয়েন্সি 10। 40 থেকে 49, এর শ্রেণী সীমানা হচ্ছে 39.5 থেকে 49.5, ফ্রিকোয়েন্সি 8। 50 থেকে 59, 49.5 থেকে 59.5, ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। 60 থেকে 69, 59.5 থেকে 69.5, ফ্রিকোয়েন্সি 2। টোটাল ফ্রিকোয়েন্সি n = সিগমা f = 30। কোয়েশ্চেন নাম্বার 12, রোমান 1, অবিন্যস্ত স্কোর থেকে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন গঠন পদ্ধতি লেখো। রোমান 2, শ্রেণী দৈর্ঘ্য 5 একক ধরে নিচে স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বন্টন নির্ণয় করো। প্রথম শ্রেণী ব্যবধানটি 10 স্কোর ধরো। নিচের টেবিলে 10টি কলাম দেওয়া আছে। তাতে প্রথম হচ্ছে 18, 20, 23, 37, 28, 46, 64, 29, 32, 18। সেকেন্ডে হচ্ছে 19, 24, 36, 25, 24, 11, 17, 29, 64, 38। থার্ড হচ্ছে 28, 35, 32, 28, 29, 30, 42, 57, 29, 25। অবিন্যস্ত স্কোর থেকে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন গঠনের পদ্ধতি। অবিন্যস্ত স্কোর থেকে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন গঠনের জন্য
পরপর কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এগুলি হলো, প্রথমত, প্রদত্ত অবিন্যস্ত বা কাঁচা স্কোরগুলির মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোর কোন দুটি তা নির্ধারণ করা প্রয়োজন। দ্বিতীয়ত, এরপর প্রসার অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য নির্ণয় করতে হবে। তৃতীয়ত, এরপর কয়েকটি শ্রেণীতে এগুলিকে ভাগ করা হবে তা নির্ধারণ করতে হবে। চতুর্থত, শ্রেণীর দৈর্ঘ্য নির্ণয় করতে প্রসারকে মোট শ্রেণীর সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভগ্নাংশ আসে তবে ভগ্নাংশের নিকটবর্তী পূর্ণ সংখ্যা ধরে পরিসংখ্যা নির্ণয় করতে হয়। এইরূপ পরিসংখ্যা বিভাজনের সময় কখনো ভগ্নাংশ নেওয়া চলবে না। পঞ্চমত, প্রদত্ত স্কোরগুলি যে শ্রেণীর মধ্যে আছে সেই দলে প্রতিটি স্কোরের জন্য একটি করে ট্যালি চিহ্ন দিতে হবে এবং 5টি হয়ে গেলে আড়াআড়ি ট্যালি চিহ্ন দিতে হয়। যেমন 5টি ট্যালি চিহ্ন দিয়ে তাকে আরেকটি ক্রস দেওয়া হয়েছে। ষষ্ঠত, ট্যালি চিহ্নগুলিকে যোগ করে তৃতীয় স্তম্ভে পরিসংখ্যা বসাতে হয়। এইভাবে স্কোরগুলিকে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে বিন্যস্ত করা হয়। প্রদত্ত স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বণ্টন নির্ণয়। এখন স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বর্ণন নির্ণয়ের জন্য বণ্টনটি 10 থেকে 14, 15 থেকে 19 এইভাবে শুরু করা হবে। এখানে পরিসংখ্যা বণ্টনের পর দেখা যাচ্ছে যে সর্বোচ্চ স্কোর হলো 64 এবং সর্বনিম্ন স্কোর হলো 11 এবং ওই দুটি স্কোরের পার্থক্য বা প্রসার হলো 64 - 11 = 53। তার নিচে ট্যালি চিহ্ন দেওয়া একটি টেবিল আছে।